প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা আলোচনা করি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু এই অনুষ্ঠানে সেই প্রশ্ন করে আমাদের সাথে যোগ দিতে পারেন। দর্শক, স্ক্রিনে আপনারা ইতিমধ্যে সেই নাম্বারটি দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে প্রশ্ন রাখতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। তার আগে বলে নিচ্ছি আজকের বিষয়। আমাদের আজকের বিষয় ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভার সংক্রান্ত কিছু রোগ যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। ডাক্তার নেওয়াজ হুসাইন, মেডিকেল ডিরেক্টর, স্টার্লিং ডায়াগনস্টিক্স, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। ডক্টর নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমি আবারও বলছি আমাদের আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার, এবং যে নাম্বারে ফোন করবেন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে 646-307-9828। এই নাম্বারে আপনারা ফোন করে প্রশ্ন রাখতে পারেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন আজকের বিষয়ের উপর। আজকের বিষয় ফ্যাটি লিভার। তো আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নটা আপনি আমাদেরকে করতে পারেন। তো প্রথমেই ডক্টর নিয়াজ হোসেন, আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যে আমরা জানি চিকিৎসক হিসাবে যে ফ্যাটি লিভার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি আলোচিত হওয়া উচিত। আরো বেশি আলোচনায় আসা উচিত প্রতিনিয়ত, কারণ হয়তো বা রোগীদের মধ্যে এই বিষয়ক আসলে সচেতনতা যেতটুকু থাকা দরকার ততটুকু নেই। তো প্রথমে যদি একটু ধারণা দেন আমাদেরকে যে ফ্যাটি লিভারটা কি, আসলে এই রোগটা কি, বা এর সাথে অন্য কোনো স্বাস্থ্যগত বিষয় জড়িত কিনা। ধন্যবাদ। তো ফ্যাটি লিভার যেটা মানে হচ্ছে যে ফ্যাট জমে যাওয়া লিভারে। তো এইটা আসলে একটা ওভারলুকড করা হয়। আগে ধরেন এটা অত বেশি প্রচলিত ছিল না, এখন এটা অনেক কমন হয়ে যাচ্ছে। তো সেজন্য এটা এখন অনেক বড় একটা টপিক হয়ে দাঁড়াচ্ছে। আগে ধরেন আমরা জানতাম যে হার্ট ডিজিজ অথবা স্ট্রোক এগুলা সব রিলেটেড, ধরেন আপনার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এগুলোর সাথে। এখন দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার বাই ইটসেলফ ইজ অলসো একটা রিস্ক ফ্যাক্টর, যেটা আপনার হার্ট অ্যাটাক, তারপর স্ট্রোক এগুলোর জন্য। তো ইউজুয়ালি ফ্যাটি লিভার মানে কি, ধরেন ফ্যাটে চর্বি জমে যাওয়া। তো এটা হয় ধরেন অনেক ধরনের কারণ আছে। প্রথমত অনেক ধরেন অ্যালকোহল খাইলে হয়, বাট মোস্ট অফ টাইম যারা অ্যালকোহল খায় না তাদের কখন হয়, যখন মেটাবলিক সিনড্রোম থাকে। আচ্ছা, এখন মেটাবলিক সিনড্রোমটা কি? মেটাবলিক সিনড্রোম হলো, জি হ্যাঁ, মানে সেটাই, মানে মেটাবলিক সিনড্রোমটা সম্পর্কে আমার মনে হয় যে আপনি যেভাবে বলছিলেন যে মেটাবলিক সিনড্রোমটা একটা বড় ভূমিকা রাখে ফ্যাটি লিভার তৈরিতে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দর্শক, আপনারা যারা শুনছেন, মেটাবলিক সিনড্রোম বা মেটাবলিক ডিসফাংশনটা আমরা একটু শুনি ডক্টর নিয়াজ হোসেনের কাছ থেকে। সো মেটাবলিক সিনড্রোমটা হলো ধরেন কয়েকটা ডিজিজ একসাথে মিলালে যেটা হয় সেটাকে বলা হয় সিনড্রোম। সো ধরেন হাই ব্লাড প্রেশার, তারপরে ডায়াবেটিস, তারপরে কোলেস্টেরল প্রবলেম, তারপর ওবিসিটি। ওবিসিটি স্পেসিফিকলি ধরেন অ্যাবডোমিনাল ওবিসিটি, ধরেন পেটের সার্কামফারেন্সটা। সো ওইটারও মেজারমেন্ট আছে ধরেন ছেলেদের জন্য যাদের পেটের সার্কামফারেন্স ধরেন 40 ইঞ্চির বেশি, অথবা মহিলাদের ক্ষেত্রে যাদের পেটের সার্কামফারেন্স ধরেন 35 ইঞ্চির বেশি, ওইটাকে বলা হয় অ্যাবডোমিনাল ওবিসিটি। সো এই সবগুলোই যে থাকতে হবে তা না। অনেকের আছে ধরেন একটা প্রবলেম, ধরেন শুধু কোলেস্টেরল, আবার অনেকের আছে শুধু ডায়াবেটিস, তো তাদেরও এরকম ফ্যাটি লিভার হতে পারে। সো বাট যখন এই সবগুলা প্রবলেম একসাথে হয় তখন ফ্যাটি লিভার হওয়ার চান্সটা অনেক দ্রুত বেড়ে যায়, এন্ড এটার প্রগনোসিসটা আরো খারাপ হয়। তো ফ্যাটি লিভারটার সাথে স্ট্রংলি রিলেটেড হলো মেটাবলিক সিনড্রোম, স্পেশালি ডায়াবেটিস। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর নেওয়াজ। তো এই রোগগুলো আপনি যেটা বলছিলেন যে এই রোগগুলোর কথা, ওবিসিটি, ডায়াবেটিস, তারপরে মানে কোলেস্টেরল বেশি থাকা বা হাইপারটেনশন, তো এগুলোর মানে সবগুলোই যে থাকতে হবে তেমন কোনো কথা নেই। বিশেষ করে আপনি গুরুত্ব দিচ্ছেন যে ডায়াবেটিসের উপরে, যে ডায়াবেটিস থাকলেই একটা মানে ঝুঁকি তৈরি হয় যে ফ্যাটি লিভার হওয়ার। তো আমি একটা প্রশ্ন করে নিই যদি ভুলে না যাই, যে ফ্যাটি লিভারের সাথে একটা জায়গা আছে যে ডিসলিপিডিমিয়া, মানে চর্বি পরিমাণ যদি বেশি থাকে রক্তে,
তো সেক্ষেত্রে বিষয়টা কি এমন না যে যাদের চর্বির পরিমাণ বেশি থাকে রক্তে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি যেমন বেশি, একই সাথে এই একটা নতুন ঝুঁকিও পাশাপাশি থাকছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সো ডিসলিপিডিমিয়া মেইনলি ধরেন ট্রাইগ্লিসারাইডটা যখন হাই থাকবে তখন হুম এগুলা সব লিভারে চর্বিতে পরিণত হয়, ওটা স্টোর হয়ে যায়। তো এটা আচ্ছা তখন আচ্ছা। ওই লিভারটা আর কি ফ্যাটি হয়ে যায় আর কি। জি। হুম। আর তো ধরেন আপনার যাদের ডায়াবেটিস আছে ওটাতে কি হয়, হ্যাঁ হ্যাঁ। লিভারটা আস্তে আস্তে ডিসফাংশন হয়ে যায় কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। সো ইনসুলিন হুম রেজিস্ট্যান্সটা বলতে হলে মানে বলা যায় ধরেন ইনসুলিনটা যাদের কাজ করে না, যখন ইনসুলিনটা কাজ করে না তখন বডিতে আরো বেশি ফ্যাটি অ্যাসিড প্রডিউস হয় বিকজ হুম। আপনার এনার্জি বানানোর জন্য। তো যখন জন্য। ফ্যাটি অ্যাসিড গুলো প্রডিউস হয় তখন ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড এগুলো সব ধরেন ব্লাড স্ট্রিমে যায়, তারপর ওইটা লিভারটা আস্তে আস্তে ওগুলো অ্যাবজর্ব করে কারণ লিভার তখন মনে করতেছে যে শরীরে এনার্জি নাই, তখন এই সবগুলা স্টোর করতেছে। ওকে, সো হুম। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আস্তে আস্তে ফ্যাটি লিভারে পরিণত হয়। আচ্ছা, তার মানে যে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে তখন অবশ্যই মানে ঝুঁকিটা বেশি, এবং আপনি যেভাবে বললেন যে প্রক্রিয়ার মাধ্যমে তখন সেটা আসলে ফ্যাটি লিভারের দিকে যেতে থাকে অবস্থাটা। তো যাই হোক, আমি একটু মানে এই রোগের আসলে মানে অন্য একটা বিষয় জানতে চাই যে এই রোগের প্রকোপের হার কিরকম, মানে এপিডেমিওলজিক্যাল দিক থেকে যদি ধরি, এটা মানে কি পর্যায়ে আছে, মানে কি কি পরিমাণ লোক আক্রান্ত আমাদের কমিউনিটির মধ্যে বা ওভারঅল আমেরিকায় বা বিশ্বে? আচ্ছা, সো আমেরিকায় এখন বলা যায় 57%, মানে মানে প্রত্যেক দুজনের মধ্যে একজনের ফ্যাটি লিভার আছে। অনেকের হয়তো ডিটেক্ট করা হচ্ছে না, টেস্টিং করা হচ্ছে না, বাট দুজনের মধ্যে একজনের ফ্যাটি লিভার আছে। আর ইন দ্য লাস্ট ধরেন 15-20 ইয়ার্স এই এই ফ্যাটি লিভারের ইয়েটা বাইরে গেছে, ধরেন 4 থেকে 5 গুণ বাইরে গেছে লাস্ট জি। 15-20 ইয়ার্স। এটার মেইনলি কারণ হলো যে আমরা যেরকম ধরনের খাবার খাই এটার জন্য। আর আচ্ছা। বাংলাদেশি কমিউনিটিতে ধরেন এখন 1/3 বলা যায় যে প্রত্যেক 3 জন মানুষের মধ্যে একজন ফ্যাটি লিভার আছে। সো এটা হলো মানে এখন ওয়ার্ল্ড ওয়াইড ইজ এ বিগ কনসার্ন, কারণ ধরেন এই ফ্যাটি লিভারটা এমন পর্যায়ে, আগে ধরেন যে হ্যাপাটাইটিস সি একটা ছিল যেটার কারণে ধরেন লিভার ডিজিজ হতো, লিভার ফেল করতো, তারপর লিভার সিরোসিস হতো, তারপরে ধরেন ট্রান্সপ্ল্যান্ট হতো। সো এখন হ্যাপাটাইটিস সি এখন একটু লেস কমন কারণ এটা ট্রিটমেন্ট এখন ভালো আছে। সো এখন নাম্বার 1 কারণ হলো যে লিভার ট্রান্সপ্ল্যান্টের, এটা হলো ফ্যাটি লিভার। সো এটা এত কমন হয়ে গেছে এখন। তার মানে হচ্ছে যে নতুন করে আরো একটা ঝুঁকি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তো এক্ষেত্রে এই যে ঝুঁকির ক্ষেত্রে মানে মেল ফিমেলের কোনো হ্যাঁ, মানে পার্থক্য আছে কিনা, যে মেয়েদের বেশি বা ছেলেদের বেশি, এরকম কোনো বিষয় আছে? হ্যাঁ, হ্যাঁ। সো ইউজুয়ালি দেখা যাচ্ছে যে ছেলেদের হওয়ার চান্সটা একটু বেশি কম্পেয়ার টু মেয়ে, বাট এটা ধরেন ইয়াঙ্গার এজ, তারপর যখন বয়সটা বেড়ে যায় ধরেন 50-60 বছর হয়ে যায় তখন আবার দুজনের সমান ইকুয়াল রিস্ক থাকে। তারপরে আবার আচ্ছা আচ্ছা। রেশিয়াল এথনিক ডিফারেন্স আছে, ধরেন মনে কর সবচেয়ে কমন মানে সবচেয়ে কমনলি দেখা যায় এগুলা ধর সাউথ এশিয়ান পপুলেশন, তারপর সাউথ আমেরিকান পপুলেশন, ওদের হলো সবচেয়ে বেশি কমন। আর সবচেয়ে লিস্ট কমন হলো ধরেন আফ্রিকান আমেরিকান আর ধরেন ককেশিয়ান, যেটা ধরেন হোয়াইট আমেরিকান, তাদের একটু কম দেখা যায় আর কি হিসাবে। বাট মেইনলি সাউথ এশিয়ান মানে ধরেন আমাদের কমিউনিটি বাংলাদেশি, ইন্ডিয়ান এরা, আর ধরেন সাউথ ধরেন মেক্সিকোর নিচে আর কি যারা আছে, ধরেন মেক্সিকো, জি। সাউথ সাউথ ল্যাটিন আমেরিকান আর কি। তাদের মধ্যে বেশি। জি। আম, যা হোক, আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। আহ, এখন কথা হচ্ছে যে আপনি শুরুতে বলছিলেন একটা কথা যে আহ, খাবার দাবার একটা বিষয়, হ্যাঁ, যে এই কারণে গত কয়েক বছরে এটার প্রকোপ বাড়ছে। তো জি। আর কি কি মানে রিস্ক ফ্যাক্টর আছে মানে যেগুলো না, আসলে ফ্যাটি লিভারের দিকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তো রিস্ক ফ্যাক্টর ধরেন যেটা মেইনলি বললাম যে মেটাবলিক সিনড্রোম যাদের আছে, তারপর জি। ওয়েট গেইন, এখন আমাদের ইনঅ্যাক্টিভিটি, আমাদের অনেক সময় এখন আমরা সব ধরেন বসে বসে কাজ করি, রিমোটলি কাজ করি, হুম যেটা অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। হুম। ইনফ্যাক্ট রিসেন্টলি দেখা গেছে টিনেজদের মধ্যে ধরেন পিডিয়াট্রিক ফ্যাটি লিভার অনেক হাই হয়ে গেছে এখন, যারা টিনেজাররা আছে ধরেন পিডিয়াট্রিক পপুলেশন যারা আছে তাদের মধ্যে ফ্যাটি লিভার অনেক হাই হয়ে গেছে এখন। এটার কারণ হলো যে তাদের ডায়েট, ওকে, আমরা ধরেন বাচ্চাদেরকে
অনেক সময় জাঙ্ক ফুড অনেক বেশি দেওয়া হয়, তারপরে তাদের অ্যাক্টিভিটিস এখন কমে গেছে। ধরেন আগে ধরেন বাচ্চারা বাইরে খেলাধুলা করতো, এখন বাইরে খেলাধুলা করে না, এখন অনেক সময় ভিডিও গেম অথবা ট্যাবলেট এগুলাতে থাকে। আর ধরেন জাঙ্ক ফুড বেশি খাওয়া হয়, চিপস চকলেট এগুলা। আর বড়দের ক্ষেত্রে ধরেন আমাদের ফাস্ট ফুডের এখন অ্যাভেলেবিলিটি অনেক বেশি হয়ে গেছে। আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আমরা ফাস্ট ফুড অ্যাভেলেবল হয়ে গেছে, এবং বাংলাদেশেও এখন অনেক কমন হয়ে গেছে ফাস্ট ফুড। সো এই ফাস্ট ফুডের এগুলাতে ধরেন মেইনলি কি হয়, ধরেন স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট অনেক বেশি থাকে, যেগুলা ধরেন কি বলে আস্তে আস্তে গিয়ে ফ্যাটে পরিণত হয় লিভারে। সো এই আমাদের ডায়েট হ্যাজ লাট টু ডু উইথ ডায়েটের কারণে ধরেন আমাদের ওবিসিটি বাড়তেছে, আর ওবিসিটির কারণে ধরেন আমাদের ফ্যাটি লিভারটা বাড়তেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তো আসলে ডায়েটটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গেছে, এবং এই খাদ্যাভ্যাস পরিবর্তিত হওয়ার কারণে সেটার পিছনে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, আপনি যেটা বললেন যে রিমোটলি কাজ করছি, এবং প্রযুক্তির সাথে সাথে আমরা আসলে অনেক বেশি আগের তুলনায় স্থবির হয়ে যাচ্ছি। হ্যাঁ, লেস অ্যাক্টিভ হয়ে যাচ্ছি। তো যাই হোক, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এর পিছনে কোনো মানে জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা, যে বাবা মার হলে পরবর্তী জেনারেশনের মধ্যে এটার ঝুঁকি কিরকম? হ্যাঁ, যে রিসার্চে দেখা গেছে যাদের ধরেন ফ্যাটি লিভার থেকে সিরোসিস হয়ে গেছে, তো ওইখানে দেখা গেছে যে একটু জেনেটিক লিঙ্ক আছে। ধরেন আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের যদি এমন হয় যে ফ্যাটি লিভার আছে এন্ড লিভার সিরোসিস আছে, তখন দেখা যাচ্ছে যে একটু জেনেটিক লিঙ্ক আছে। আবার কিছু কিছু পপুলেশনে দেখা গেছে ওদের জেনেটিক স্ট্রাকচারের কারণে, ধরেন সাউথ এশিয়ান পপুলেশন জেনেটিক স্ট্রাকচারের কারণে ধরেন ফ্যাটি লিভার প্রিডিসপোজিশন একটু বেশি। সো জেনেটিক লিঙ্ক আছে, বাট নট ভেরি কমন আর কি। মোস্টলি এটা বিহেভিয়ারাল কারণে আর কি, আমাদের বিহেভিয়ার লাইফস্টাইলের কারণে এটা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে যেটা দাঁড়ালো যে মূলত আমরা বুঝতে পারছি যে কিছু রোগ, বিশেষ করে ডায়াবেটিস, একই সাথে হাইপারলিপিডিমিয়া, চর্বির পরিমাণ বেড়ে যাওয়া, এবং আলটিমেটলি ওবিসিটি, হ্যাঁ ওবিস হয়ে যাওয়া, এবং এসব কারণেই এই সমস্যাটা হচ্ছে। আর ফ্যামিলিতে ধরেন ইমিডিয়েট ফ্যামিলিতে লিভার সিরোসিস থাকলে তখন রিস্কটা একটু বেশি। হ্যাঁ, মানে সেক্ষেত্রে সিরোসিস থাকলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে হয়তোবা তাদের মধ্যে একটা জেনেটিক একটা কানেকশন আছে, যে কারণে হচ্ছে। তো আসলে আমরা এর কি বলা যায়, চিকিৎসায় বা চিকিৎসার পরিণতি সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু জানতে চাই যে এটা ডায়াগনোসিস করেন কিভাবে? এটা ধরেন আপনাদের অফিসে যখন রোগীরা আসে না, আপনাদের অনেক রকম স্ক্রিনিং টেস্ট করেন, তো তার মধ্যে কি এমন কোনো পরীক্ষা আছে যে কারণে আপনারা এ ব্যাপারটা জানতে চান, বা এটা আছে কিনা এটা বুঝতে চান, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেন? হ্যাঁ, আমরা যখন রেগুলার ব্লাড টেস্ট করি, ধরেন একটা বলা হয় কেমিস্ট্রি, সো ওইখানে আমাদের লিভার এনজাইম গুলা চেক করা হয়। এটা হলো রুটিন, সবসময় ব্লাড টেস্টে এটা থাকে। ধরেন ওইখানে কিছু মার্কার আছে যেটা লিভার মার্কারস, ধরেন এএলটি বলা হয় আর এএসটি বলা হয়। এগুলা যখন একটুখানি হাই থাকে অথবা বর্ডার লাইন হাই থাকে, তখন এটার মানে হতে পারে যে লিভার কোনো সাম সর্ট অফ ইনজুরি হচ্ছে। আর কি ইনজুরি হচ্ছে এটা আবার ডিফারেন্ট ইস্যু, তখন ওইটা ইনভেস্টিগেট করতে হয়। তো লিভারের ইনজুরি ধরেন অনেক ধরনের কারণ হতে পারে। ধরেন জাস্ট শুধু লিভারের এনজাইমটা যদি হাই হয় তার মানে এই না যে ফ্যাটি লিভার আছে। আরো অনেক ধরনের কারণ আছে, ধরেন হেপাটাইটিস বি হতে পারে, হেপাটাইটিস সি হতে পারে, তারপর অটোইমিউন হেপাটাইটিস হতে পারে, তারপর অনেক সময় মেডিকেশনের কারণে লিভার এনজাইম গুলো একটু হাই হতে পারে। সো মেনলি যদি ব্লাড টেস্টে দেখা যায় যে একটু লিভার এনজাইমটা একটু হাই, তখন এটাকে ইভ্যালুয়েট করা উচিত। আমরা ধরেন আগে যেটা ইভ্যালুয়েট করতে, ধরেন আমাদের বায়োপসি একটা রিকোয়ারমেন্ট ছিল, হ্যাঁ লিভার বায়োপসি করতে হবে টু ফাইন্ড আউট। এখন আর বায়োপসিটা অত বেশি কমন না। সো ফার্স্ট থিং যেটা আমরা করি, ধরেন লিভার এনজাইম যদি একটু হাই থাকে, তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে দেখি যে আমাদের লিভারের স্ট্রাকচারটা দেখি, লিভারটা কি বড় হয়ে গেছে কিনা, তারপরে ওইখানে ফ্যাট কি বেশি, ফ্যাটি লিভারটা বেশি ফ্যাট জমে গেছে কিনা। তারপরে আবার আমাদের ব্লাড টেস্ট, আবার ফার্দার ব্লাড টেস্ট করে দেখতে হয় হেপাটাইটিস বি, সি এগুলা চেক করে দেখতে হয়, মেক শিওর করতে হয় এটা ইনফেকশন রিলেটেড না। তারপরে স্টেজ ধরেন যদি দেখা যায় যে লিভার ফ্যাট জমে গেছে, তাহলে ধরেন আপনার আরেকটা টেস্ট করতে পারেন, ধরেন এটাকে বলা হয় ফাইব্রো স্ক্যান। ওকে, ফাইব্রো স্ক্যান এটাও ধরেন এক ধরনের আল্ট্রাসাউন্ড, বাট এটা একটা ভাইব্রেশন স্ক্যান। এটাতে কি হয়, ধরেন লিভারটা কতটুকু স্টিফ ওইটা বোঝার জন্য এটা এই স্ক্যানটা করা হয়।
ধরেন আমরা যদি চিন্তা করি লিভারটা হলো একটা স্পঞ্জের মতো, হ্যাঁ। হুম তো হুম হুম ওই স্পঞ্জ তো নরম, হ্যাঁ। তো আস্তে আস্তে যখন এই লিভার ইনজুরিটা হয়, তো আস্তে আস্তে মনে করেন ধরেন লিভারটা যদি মানে স্পঞ্জটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিরকম শক্ত হবে, হয়ে হ্যাঁ। যায়। সো ওইটাই আর কি হয় ফ্যাটি লিভারে। তারপর ধরেন সিরোসিস যখন হয়, ফাইব্রোসিস হয়, তখন এটা। সো ফাইব্রোস কেন, ওটা দেখায় যে কতটুকু স্টিফ, কতটুকু শক্ত হয়ে যাচ্ছে হুম হুম লিভারটা। হুম হুম। ওই অনুযায়ী একটা গ্রেডিং সিস্টেম থাকে। আর যদি এগুলা সবকিছু ইনকনক্লুসিভ থাকে, যে লিভার এনজাইম হাই কিন্তু আমরা ফাইব্রোস কেন বুঝতেছি না এটা কি জন্য, তখন ধরেন লিভার বায়োপসি করতে হয়। লিভার বায়োপসি করে দেখতে হয় যে আসলে কি ফ্যাট কন্টেন্ট নাকি অন্য কোনো কারণে লিভার এনজাইম গুলো হাই। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এটির ডায়াগনোসিস করা মানে খুব একটা কঠিন কিছু না। আপনারা যে না, যেসব পরীক্ষা নিরীক্ষা করেন, হ্যাঁ, রক্তের কিছু পরীক্ষা, তারপরে আল্ট্রাসাউন্ড, তারপরে একটা স্ক্যান, মোটামুটি এগুলো করে আপনারা নিশ্চিত হয়ে যান যে এই পেশেন্টের ফ্যাটি লিভার আছে। তো হ্যাঁ, এর পাশাপাশি কি আরো কিছু খোঁজেন কিনা যে ফ্যাটি লিভার তো আছে, তো এর কারণে যেসব ক্ষতি বা যেসব জটিলতা হতে পারে বা হয়েছে কিনা সেটাও তো জানা দরকার। সেগুলোও কি জানেন, বা নাকি সেগুলো এর মধ্যেই বোঝা যায়? না, এটা অবশ্যই না। ধরেন এটা ডিপেন্ড করে কোন স্টেজে আছে। এখন ধরেন আচ্ছা আপনি আচ্ছা। যদি স্টেজ 4 অথবা লিভার ফাইব্রোসিস অথবা লিভার সিরোসিস হয়ে হুম গেছে, তখন আবার এটা হুম ডিফারেন্ট সিনারিও হয়ে দাঁড়ায়। কারণ ওইটার কমপ্লিকেশন আবার অনেক বেশি। তো হুম তখন হুম হুম আমাদের অন্যান্য টেস্ট করতে হয়। ধরেন মনে করেন লিভার সিরোসিস যদি হয়ে যায়, তখন আপনার পোর্টাল হাইপারটেনশন হতে পারে। পোর্টাল হাইপারটেনশন মানে হলো যেই ব্লাডটা যাচ্ছে লিভারে, ওইখানে ব্লাড প্রেশারটা অনেক হাই হয়ে যাচ্ছে। ওকে, হুম কারণ হুম লিভারটাও ব্লাডটাকে প্রসেস করতে পারতেছে না, হ্যাঁ। তো এটা ব্যাকড আপ হওয়ার কারণে আপনার হুম হুম পোর্টাল হাইপারটেনশন হচ্ছে। আর ওই ব্যাকড আপ কারণে তখন আস্তে আস্তে ধরেন ইসোফেজিয়াল ভ্যারিসিস হয়। ইসোফেজিয়াল ভ্যারিসিস মানে হয় ধরেন আমাদের এখানে গলার এখানে ব্লাড ভেসেল গুলো হুম আস্তে হুম আস্তে বড় হয়ে যেতে থাকে। তারপর অনেক সময় আছে ধরেন পেটে আর কি অনেক পানি জমে যায়। ওকে, হুম 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 লিভার হুম সিরোসিস হলে পানি জমে, কারণ আপনার এগেন লিভার এগুলো সবকিছু প্রসেস করতে পারতেছে না, কারণ লিভার আগের মতো কাজ করতেছে না, সিরোসিস হয়ে গেছে, তখন পানি জমে যায়। তারপর আবার অনেক সময় লিভারের মেটাবোলাইটস এগুলো যখন ভালো করে ক্লিয়ার করতে পারতেছে না, টক্সিন হুম যখন হুম ক্লিয়ার হুম। করতে পারতেছে না, তখন বিল্ড আপ হয়ে যায় ধরেন অ্যামোনিয়া লেভেল। ওইটার কারণে ধরেন আপনার ব্রেনে অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যায়। সো এগুলার আবার অনেক ধরনের টেস্টিং আছে। সো যদি লিভার লাস্ট স্টেজে চলে আসে ধরেন লিভার সিরোসিসের দিকে, তাহলে এন্ডোস্কোপি করতে হয়। তারপরে হুম যদি হুম হুম। ফ্লুইড থাকে ফ্লুইড বাইর করতে হয়। করতে হয়। তারপরে যদি কনফিউশন থাকে ওটা ধরেন আরো হুম সার্জিক্যাল হুম। প্রসিজার আছে, এগুলোও করতে হয়। তখন আবার মনিটরিংটা খুব ক্লোজলি করতে হয়। আচ্ছা। মানে সেগুলো আসলে ধাপে ধাপে অবস্থা বুঝে জি। করতে হবে, তাই না? তো হুম। অনেক কিন্তু ধন্যবাদ ডক্টর ধরেন নিয়াজ। সিরোসিস যদি জি। হয়ে যায় তখন ওইটা আবার হুম হুম। রিভার্স করা যায় না, এটা আরেকটা প্রবলেম। সেটা সো এটা বড় সমস্যা। যখন ধরেন প্রথম স্টেজে থাকে, ধরেন আপনার শুধু ফ্যাটি লিভার থাকে, তাহলে আমি একটু লিভার ফ্যাটি লিভার একটু স্টেজ গুলো হ্যাঁ বুঝাই। ধরেন হ্যাঁ, সেটা আমি আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যখন স্টেজ গুলো বলবেন, আমার মনে হয় যেটা প্রশ্ন ছিল, আমার মনে হয় এটার সাথে রিলেভেন্ট, সেটা হচ্ছে যে এই রোগটা কিভাবে হচ্ছে, মানে এই যে ফ্যাটটা বলেন বা ইনসুলিনের যে ভূমিকা বা ডায়াবেটিস হলে এই লিভারটা কিভাবে ফ্যাটি লিভারের দিকে যাচ্ছে, এবং আপনি যদি স্টেজটা যখন করবেন, মানে দর্শকদের জন্য মানে বোঝার উপযোগী বোঝার করে জন্য। যদি একটু সহজভাবে বলেন। আচ্ছা, আমি চেষ্টা অনেক করতেছি। ধন্যবাদ। সো অনেক ধন্যবাদ। ধরেন ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয় আমাদের বডিতে, হ্যাঁ ইনসুলিনটা যেভাবে কাজ করে সেটা হলো ধরেন আমরা যখন খাই, হ্যাঁ তখন হ্যাঁ। ধরেন ব্লাড সুগারটা আপনার প্রত্যেকটা সেলের ভিতরে যাচ্ছে। আর এটা সেলের ভিতরে কিভাবে যাচ্ছে, এটা হলো ইনসুলিনের দ্বারা। তো যখন আমরা খাই তখন আমাদের প্যানক্রিয়াস ইনসুলিনটাকে প্রডিউস করতেছে, আর ওই ইনসুলিনের কারণে আপনার গ্লুকোজটা সেলের ভিতরে যাচ্ছে। আর ওই গ্লুকোজ গুলা তারপর ব্রেকডাউন হয়ে ধরেন আপনার এনার্জি হিসেবে ইউজ করা হচ্ছে। এখন যারা ডায়াবেটিস আছে যাদের, হ্যাঁ, তাদের ওই অনেক সুগার, অনেক দিনের পর সুগার দেওয়ার কারণে লোডটা যখন বেশি হয়ে যায়, আস্তে আস্তে ইনসুলিনের কাজটা একটু কমে যায়, ইনসুলিনটা অত বেশি এফেক্টিভ হয় না, হ্যাঁ। তো ওইটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। সো তখন কি হয়, ধরেন সেল গুলা মনে করতেছে ধরেন আপনার গ্লুকোজ গুলা টানতে পারতেছে না এনাফ এনার্জির জন্য। তখন কি হয়, তখন সেল অ্যাডিপোজ টিস্যু যেগুলো আছে ওখান থেকে ফ্যাটি অ্যাসিড গুলো প্রডিউস হইতেছে, হ্যাঁ। কারণ তখন আপনার ফ্যাটি অ্যাসিড গুলো প্রডিউস হইতেছে, ওটা কি বলে ব্লাড স্ট্রিমে যাচ্ছে। ওই ফ্যাটি অ্যাসিড গুলা তখন লিভারে যাচ্ছে। লিভার তখন এই ফ্যাটি অ্যাসিড গুলো করে ধরে রাখতেছে, ওইটাকে আবার এনার্জিতে পরিণত করতেছে কিভাবে, বাই স্টোরিং ইট, হ্যাঁ, আস্তে আস্তে স্টোর করে ফেলাইতেছে। তার মধ্যে আবার লিভার আরেকটা
একটা জিনিস করতেছে এটার কারণে, তো লিভার মনে করতেছে যে ওকে কোনো এনার্জি কোনো সোর্স নাই, তখন কি করতেছে লিভার, এটাকে বলা হয় ডিনোভো লিপোজেনেসিস, মানে হয় প্রথম থেকে ফ্রম স্ক্র্যাচ লিভার আবার ফ্যাট গুলো আরো প্রডিউস করতেছে। সো লিভার অন টপ অফ দ্যাট আরো বেশি ফ্যাট গুলো প্রডিউস করতেছে, তখন এগুলো সব স্টোর করে ফেলেছে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আর কি সবাই বোঝার জন্য, মনে করেন যে ধরেন আমাদের একটা সাবওয়েতে যখন আমরা যাই ট্রেনে, রাইট, যখন গ্লুকোজ মনে করেন যদি মানুষ বুঝার জন্য বলতেছি, ধরেন মানুষ যখন অনেক ভিড় হয়ে যায়, হ্যাঁ, তারপর আস্তে আস্তে মানুষ প্ল্যাটফর্মে অনেক বেশি চলে আসে, কারণ যদি ভিতরে অনেক ভিড় হয়ে যায়, তখন যদি দরজা খুলেও তখন ওই মানুষগুলো ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ এনাফ জায়গা নাই। হ্যাঁ, সো এরকম আর কি। যদি সুগার যদি চিন্তা করেন, সুগার যখন অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, তখন ইভেন ব্লাড স্ট্রিমে যখন সুগার গুলো থাকতেছে, সুগার গুলো ঢুকতে পারতেছে না, তখন ব্লাড স্ট্রিমে সুগার গুলো অনেক বেশি চলে আসতেছে। ওকে, আর ইনসুলিন যদি মনে করেন ওই ডোরওয়ে যদি মনে করেন, তখন ইনসুলিনও কাজ করতে পারতেছে না, তখন এই সুগার গুলো তারপর অন্যান্য অর্গানে গিয়া ডিপোজিট হচ্ছে, ড্যামেজ করতেছে। সো এটাই হলো ডায়াবেটিসের এইভাবে আর কি শুরু হয়। সো এখন ফ্যাটি লিভারের কয়েকটা স্টেজ আছে। ধরেন একটা হলো সিম্পল ফ্যাটি লিভার। তো যখন আস্তে আস্তে একটুখানি ফ্যাট জমে যায় লিভারে, তখন ওইটাকে বলা হয় সিম্পল ফ্যাটি লিভার, NAFLD বলা হয়। সো এটা রিভার্সিবল, কারণ এখানে শুধু ধরেন একটু ফ্যাট জমে আছে, কিন্তু লিভার তারপরও কাজ করতেছে। কিন্তু পরের স্টেজ যেটা, সেটা হলো যে এটাকে বলা হয় NASH, হ্যাঁ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। তার মানে এখানে একটু ইনফ্লামেশন হচ্ছে। হ্যাঁ, তো যখন একটুখানি ইনফ্লামেশন হয়ে যায়, তখন যে লিভার সেলগুলো আছে, যে কাজগুলো করতো, ওই কাজগুলো ভালো করে করতে পারতেছে না, কারণ এখানে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। তারপরে ওই ইনফ্লামেশনের কারণে আস্তে আস্তে লিভারে স্কারিং হয়ে যাচ্ছে। ধরেন আমরা যখন কাইটে গেলে যেরকম স্কার হয়ে যায়, ওই রকম আর কি লিভারের ইনজুরির কারণে ওখানে স্কারিং হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় লিভার ফাইব্রোসিস। ফাইব্রোসিসের আবার অনেকগুলো স্টেজ আছে। তো তারপরে ইট লিডস টু লিভার সিরোসিস। লিভার সিরোসিস এটা আবার রিভার্স করা যাবে না। সো যখন ফ্যাটি লিভারটা ইনিশিয়াল স্টেজে আছে, শুধু সিম্পল ফ্যাটি লিভার, ওইটা রিভার্স করা যাবে, মানে আবার এটা পুনরায় নর্মাল হতে পারে লিভার। কিন্তু যখন ইনফ্লামেশন হবে, ওইটাও নর্মাল হতে পারে, কিন্তু ফাইব্রোসিস হয়ে গেলে, যখন স্কারিং হয়ে যাবে, তখন ওইটা রিভার্স করা যাবে। এটা হলো ডিফারেন্ট অনেক স্টেজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে দর্শক আপনারা বুঝতে পারার কথা, কারণ ডাক্তার নিয়াজ খুব সুন্দরভাবে কথাগুলো বলছেন। আমার মনে হয় যে দর্শকরা এনজয় করছেন এই কথাগুলো, এবং তারা বুঝতে চেষ্টা করছেন হয়তো বা, এবং অনেকে বুঝতেও পারছেন যে ফ্যাটি লিভারটা কিভাবে হচ্ছে, এবং এর ঝুঁকিগুলিও আমরা জানতে পারছি, এবং কখন রিভার্সিবল কখন ইরিভার্সিবল, কোন অবস্থায় গেলে আর আগের অবস্থায় ফিরবে না, সেটা আমরা জানতে পারছি। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের আজকের বিষয় ফ্যাটি লিভার। আমাদের আজকের অতিথি ডাক্তার নিয়াজ হোসেন। আমরা তার সঙ্গে অনেক বিষয় নিয়ে ইতিমধ্যে কথা বলে ফেলেছি, এই রোগ সম্পর্কে, এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। ডাক্তার নিয়াজ, এবার আমি যেটা জানতে চাই যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, মানে এই রোগটার প্রকাশ কিভাবে ঘটে? নিশ্চয়ই কিছু উপসর্গ আছে নাকি? বেশিরভাগ সময় আপনি যেভাবে বললেন যে লিভারে চর্বি জমেছে স্টেজ 1-এ, তখন কি আসলে আমরা টের পাবো, আমরা বুঝতে পারবো যদি কোনো পরীক্ষা নিরীক্ষা না করি? আপনি যদি এটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সম্পর্কে একটু বলেন। আচ্ছা, সো এটা একটা প্রবলেমেটিক জিনিস এই কারণে যে ধরেন অনেকের প্রেজেন্টেশনের কিছু আসে না। হ্যাঁ, মানে হলো ধরেন অনেকের কোনো সিমটম আসে না, আবার অনেকের আসে। তো এই সিমটম আসে না কারণ যখন সিম্পল ফ্যাট ডিপোজিট থাকে, তখন লিভার স্টিল ওকে, লিভার এখনো ফাংশন করতেছে। সো ধরেন অনেক সময় সিমটম গুলো আসে না। বাট যখন একটু বেশি ড্যামেজ হতে থাকে, তখন আস্তে আস্তে কেউ ধরেন একটু ফেটিগ, একটু টায়ার্ড সবসময় ফিল করতে পারে। তারপর অনেক সময় নজিয়া, ভমিটিং এরকম টাইপের সিমটম থাকতে পারে। তারপরে ধরেন অনেক সময় রাইট আপার কোয়াড্রেন্ট, ধরেন রাইট সাইডে পেইন হতে পারে। রাইট সাইডে পেইন হওয়ার কারণ হলো যে রাইট সাইডে হলো লিভারটা। সো লিভারটা কি হয়, আস্তে আস্তে বড় হয়ে যায়। তো বড় হয়ে যাওয়ার কারণে ধরেন আমরা যখন খাওয়া দাওয়া করি, অথবা যখন আমরা ডিপ ব্রেথ নেই, তখন এটা এক্সপ্যান্ড করে। আর এক্সপ্যান্ড করার কারণে ধরেন ধরেন লিভারটা আর কি আমাদের রিবের এগেনস্টে একটু ঘষা খায়, তখন ব্যথাটা আসে। হ্যাঁ, আর ওই ব্যথাটা অনেক সময় পিছনে যায়। তো অনেকের খাওয়ার পরে যদি ধরেন কমপ্লেন করে যে আমার এখানে রাইট সাইডে ব্যথা করতেছে, হ্যাঁ, তো তখন বুঝতে হবে যে এটা হতে পারে লিভারের একটা প্রবলেম। বাট বেশিরভাগ সময় সিমটম খুব একটা বেশি থাকে না, শুধু টায়ার্ড
টায়ার্ড ফিল করে, এটা আর কি মোস্ট কমন সিমটম আর কি। আনলেস ইস লেট স্টেজ, যেটা বললাম, ধরেন যাদের লিভার সিরোসিস হয়ে গেছে তখন ধরেন পেট ফুলে যেতে পারে, পায়ে পানি জমে যেতে পারে। তো ওইগুলা হলো লেট স্টেজের আর কি প্রেজেন্টেশন, মানে শেষের দিকে। তো জি। যাই হোক, কিন্তু মানে আপনারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেন আপনাদের অফিসে নিয়মিত রোগীরা গেলে, সেক্ষেত্রে তো লিভার এনজাইমটা করেন, তাই না? তো জি। সেই এনজাইমটা তো যাদের সমস্যা থাকবে তাদের তো এনজাইমের লেভেলটা যদি বেশি থাকে নিশ্চয়ই আপনারা সন্দেহ করবেন হয়তো বা ফ্যাটি লিভার আছে সো কিনা। অনেক সময় এটা আরেকটা প্রবলেমেটিক জিনিস, থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। কারণ কি অনেক সময় আছে ফ্যাটি লিভার আছে কিন্তু লিভার এনজাইমটা তারপর ঠিক আছে। ওই যে বললাম লিভার আচ্ছা, এনজাইমটা হাই হয় যখন আস্তে আস্তে ইনজুরি শুরু হয়। তো ইনজুরি শুরু এমন, হয়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো মানে ধরেন আগের আপনার অবস্থায় সবই নরমাল থাকে। হ্যাঁ, অনেকের আছে এটা সবই নরমাল থাকবে। হ্যাঁ, তো এটাও একটা আচ্ছা প্রবলেম। আচ্ছা, ধরেন সেজন্য আমাদের যেটা ফোকাস থাকতে হবে যে শুধু হ্যাঁ, সিমটমের উপর গেলে হবে না, আমাদের রিস্ক ফ্যাক্টরের উপরে যেতে হবে। যে ধরেন হুম যাদের হুম ডায়াবেটিস আছে, কোলেস্টেরল হুম আছে, হুম 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 ওবিসিটি আছে, তাদের দিকে একটু ফোকাস করতে হবে যে তাদের আসলে হুম কি হুম হুম লিভার কোনো ইনজুরি আছে কিনা। যদি সিমটম থাকে কিন্তু লিভার এনজাইম হুম। ঠিক থাকে তাহলে আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। আর যদি লিভার এনজাইম যদি হাই থাকে তো ডেফিনেটলি একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে লিভার ফ্যাট জমে আছে কিনা। সেটাই, কিন্তু যাদের লিভারে এনজাইমগুলি মানে রেইজ না, বাড়তি না, তাদের তাদের, ক্ষেত্রেও তো আপনার যদি আল্ট্রাসাউন্ড করেন তখন তো বুঝতে পারবেন যে তার লিভারে চর্বি জমে আছে, হ্যাঁ হ্যাঁ, রাইট? তাহলে বোঝা যাবে, জি। আচ্ছা, কিন্তু যাদের মনে করেন যে আমরা দেখি না যে কোলেস্টেরল লেভেল বেশি, টিজি বেশি, সবগুলো ফ্যাটের মার্কার গুলো বেশি, সেক্ষেত্রেও কি আপনারা সন্দেহ করেন যে আচ্ছা দেখি আল্ট্রাসাউন্ড করে তার লিভারটা কেমন আছে হ্যাঁ, যদি রিস্ক ফ্যাক্টর ওরকম থাকে, ধর মেটাবলিক থাকে, সিন্ড্রোমের সবগুলা যদি প্রেজেন্টেশন অন্য থাকে, তারপরে জিনিসগুলো? সবসময় টায়ার্ড ফিল করতেছে এরকম কমপ্লেন হুম একটা হুম থাকে, হুম হুম। তাহলে হয়তো আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত যে ওকে কোনো ফ্যাটি লিভার আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হার্টের পেশেন্টের ক্ষেত্রে যেটা কার্ডিওলজিস্টরা করেন, যে ধরেন কোলেস্টেরল বা টিজি যেটাই বেশি থাকুক সেক্ষেত্রে তারা স্ট্যাটিন গ্রুপের ওষুধ দেন এই মানে ফ্যাটটা কমানোর জন্য। তো এক্ষেত্রে তারা যদি সেই ওষুধটা ব্যবহার করে সেটা কি এই লিভারে ফ্যাট কমাতে কোনোভাবে সহায়তা করে? সো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এই কারণে যে ফ্যাটি লিভারের আসলে এটা কোনো ট্রিটমেন্ট নাই। এটা হলো আচ্ছা, স্যাড থিং। মানে এখনো হুম হুম রিসার্চ অনেক হইতেছে কিন্তু এখনো কোনো হুম ট্রিটমেন্ট বাইর হয় নাই যেটা ফ্যাটি লিভারকে ট্রিট করবে অথবা রিভার্স করবে। হুম সো ধরেন কিছু কিছু স্টাডিজে দেখা গেছে, ধরেন কিছু কিছু ডায়াবেটিক মেডিকেশন, ধরেন হুম হুম পায়োগ্লিটাজোন, হুম এগুলা হেল্প করছে। ধরেন হয়তো বায়োমার্কার মানে ধরেন লিভার এনজাইমটা একটু ইমপ্রুভ করতে হেল্প করছে, অথবা ফ্যাটি লিভার স্টেজটা একটুখানি ফেরত আনতে আর কি, নর্মালে ফেরত আনতে হেল্প করছে। বাট ক্লিনিক্যালি প্রুভেন এরকম কোনো ট্রিটমেন্ট এখনো আসে নাই যেখানে দেখা যাচ্ছে যে আপনার লিভারটা আরো ভালো হইতেছে। বাট ইয়াস, যারা ডায়াবেটিস আছে দেখা গেছে যে ধরেন ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে তারপর ফ্যাটি লিভারটা একটু ইমপ্রুভ হতে পারে। আরেকটা জিনিস দেখা গেছে, ধরেন যারা ব্যারিয়াট্রিক যারা ওবিস আছে তাদের ধরেন ব্যারিয়াট্রিক সার্জারি করলে তারপরে দেখা যায় যে হুম হুম লিভারটা একটু ইমপ্রুভ হইতেছে, ওইটাও দেখা গেছে। আম, আর আরেকটা ট্রিটমেন্ট ধরেন কফি, কিছু অনেক রিসার্চ করে দেখা গেছে যে কফি যদি খায় তাহলে ধরেন আপনার লিভারটা একটু প্রোটেক্ট হয়। আম, তারপরে ধরেন অনেক ধরনের ডায়েটারি রেজিমেন আছে, ধরেন আমরা হুম বলি হুম মেডিটেরেনিয়ান ডায়েট, এগুলা থেকে ইমপ্রুভ হয়। বাট মোস্ট এফেক্টিভ যেটা ট্রিটমেন্ট সেটা হলো ওয়েট লস আর এক্সারসাইজ। সো নর্মাল রেকমেন্ডেশন যেটা সেটা হলো 30 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ আপনার সপ্তাহে 5 দিন করতে হবে। টোটাল হলো 150 মিনিটস অফ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, এটা হলো করার নিয়ম। এটা দিস ইজ প্রুভেন টু হেল্প ফ্যাটি লিভার। এখন মডারেট ইন্টেন্সিটিটা কি? মডারেট ইন্টেন্সিটি মানে হলো ধরেন আপনি এক্সারসাইজ করতেছেন, তারপরে অনেক হাঁপাইতেছেন, ওকে হুম হাঁপাইতেছেন, বাট কিন্তু আপনি স্টিল কথা বলতে পারতেছেন। সো ধরেন আমরা অনেকে বলি যে আমি তো 30 মিনিট হাঁটি, ঘরের কাজ করি, এগুলার মডারেট ইন্টেন্সিটি না। সো মডারেট ইন্টেন্সিটি টোটাল হলো 150 মিনিট। এখন এটা আপনি 5 দিনে করেন অথবা 3 দিন করেন, তো সপ্তাহে 150 মিনিটস অফ এক্সারসাইজ এটা করার নিয়ম। আর ওয়েট লসের ক্ষেত্রে ধরেন নর্মাল রেকমেন্ডেশন হলো যে 5 to 7% ওয়েট লস। তার মানে হলো ধরেন একজন যদি 200 পাউন্ড হয় তার রেকমেন্ডেশন হলো ধরেন 10 থেকে 15 পাউন্ড ওয়েট লুজ করা এক্সারসাইজ করে অথবা ডায়েট কন্ট্রোল করে।
কিন্তু যাদের ন্যাশ আছে, ধরেন যাদের ইনফ্লামেশন একটু বেশি আছে, হ্যাপাটাইটিস আছে, তো তাদের মানে ধরেন ফ্যাটি লিভার স্টেজটা যখন একটু বেশি ফার্দার চলে গেছে, তাদের আবার একটু বেশি এগ্রেসিভ হতে হবে। তাদের 7 to 10% ওয়েট লস হলো রেকমেন্ডেড। তারপর অনেক সময় আবার অনেক কিছু দেখা গেছে, ডায়েটারি রিস্ট্রিকশন, ধরেন ক্যালোরি রিস্ট্রিকশন, টাইম রিস্ট্রিক্টেড ডায়েট অথবা ইন্টারমিটেন্ট ফাস্টিং, এগুলো অনেক সময় দেখা গেছে যে আপনার ফ্যাটি লিভারটাকে ইমপ্রুভ করতেছে। অনেক ধন্যবাদ নেয়াস, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে ব্যায়ামের বিষয়টা স্পেশালি এবং খাবার দাবারের বিষয়গুলো। এবং আমি যেটা বুঝলাম যে আলটিমেটলি এই যত কিছুই করছি টার্গেট কিন্তু ওজন কমানো, মানে ফ্যাট কমানো, ওবেসিটি কমানো, সেটাই টার্গেট আসলে সবকিছুরই। এবং আপনি যেটা বললেন যে ন্যাশের ক্ষেত্রে, তো ন্যাশের ক্ষেত্রে কি আসলে ওই তখন কি ওই লিভার এনজাইমটা বেশি থাকে? সো ন্যাশের ক্ষেত্রে লিভার এনজাইমটা বেশি থাকার চান্স বেশি, কিন্তু যদি আবার ধরেন বেশি প্রোগ্রেস হয়ে যায় ফাইব্রোসিসে, তখন আবার লিভার এনজাইমটা নরমাল হয়ে যায়। সো এটা হলো প্রবলেম, যে আপনি লিভার এনজাইম দিয়ে বুঝতে পারবেন না যে কোন স্টেজে আছে। সো স্টেজিংটা বুঝতে হবে ওই যে ইলাস্টোগ্রাম করে, হ্যাঁ, ওই যে যেটা বললাম স্টিফনেসটা চেক করে বুঝতে হবে যে কোন স্টেজে আছে। বা ন্যাশ হলে যাদের ন্যাশ আছে 20%, মানে 5 জনের যদি ন্যাশ থাকে তার মধ্যে একজন লিভার সিরোসিস হয়ে যাবে আর কি। তো 20% লিডস টু লিভার সিরোসিস। আর স্যাড থিং হলো লিভার সিরোসিস থেকে ধরেন আপনার ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। সো লিভার ক্যান্সার হয় লিভার সিরোসিস থেকে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লিভার সিরোসিস ওই স্টেজটা স্কিপ করে ডাইরেক্ট ধরেন ফাইব্রোসিস থেকে ডাইরেক্ট ক্যান্সারের দিকে চলে যাচ্ছে, এরকমও দেখা গেছে। ইউজুয়ালি অন্যান্য ধরেন হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস বি, ওগুলাতে স্টেজ আছে, ধরেন ফাইব্রোসিস হয়, তারপর সিরোসিস হয়, তারপরে ক্যান্সারের ইয়ে থাকে। বাট এই ফ্যাটি লিভারের দিকে দেখা গেছে যে ধরেন আপনার সিরোসিস পর্যন্ত যাইতে হবে না, ধরেন আপনার ধরেন একটুখানি লিভার ফাইব্রোসিস একটু স্কারিং হলে তারপর আপনার ক্যান্সার অনেকে চলে যাচ্ছে। তো সেজন্য আর কি ট্রান্সপ্ল্যান্ট, তখন ধরেন স্কারিং যদি বেশি হয়ে যায় তখন ট্রান্সপ্ল্যান্ট নিয়ে চিন্তা করতে হয় আর কি। সেটাই, মানে এই কারণেই ফ্যাটি লিভারটাকে আসলে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই না? মানে এটা খুব সহজেই খুব খারাপ দিকে টার্ন করতে পারে, এটাই হলো ঝুঁকি। আর এটা এখন নাম্বার 1 রিজন লিভার ট্রান্সপ্ল্যান্ট। সেটাই তার মানে হচ্ছে যে আসলে মানে পুরো বিষয়টা একটু জটিল। যাদের আমি এই কারণে বলতে চাই, যাদের ফ্যাটি লিভার আছে, জানেন আপনি ফ্যাটি লিভার আছে, শুধুমাত্র ফ্যাটি লিভার, আপনাকে চিকিৎসক যা বলছেন সেগুলো করতে হবে। তা না হলে যেটা ডাক্তার নেওয়াজ বললেন যে স্টেজগুলো, পরবর্তী স্টেজে যদি ন্যাশে চলে যায়, সেটার মধ্যে প্রদাহ হয়, তখন হয়তো কিছু মার্কার আছে যেটা দিয়ে বুঝতে পারা যাবে। কিন্তু যদি ফাইব্রোসিস হয়ে যায়, একটু শক্ত হয়ে যায় জিনিসটা, তখন কিন্তু সেটা ইরিভার্সিবল, তখন খুব সহজেই সেটা খুব খারাপ দিকে টার্ন নিতে পারে। এবং তখন আবার লিভার এনজাইমগুলি দিয়ে সেটা বোঝা যায় না, তখন সেটা বাড়ে না। কাজে নানা রকম বিষয় আছে, কোনো স্বস্তিতে থাকার কারণ নেই যে আমার লিভার এনজাইম তো ভালো আছে, আমার লিভার সুস্থ আছে, এই কথাটা বলা যাচ্ছে না। কাজে আপনার চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। কাজে কারো যদি একবার, আমি বলবো আপনার পক্ষ হয়ে, যে কারো যদি ফ্যাটি লিভার একবার ডায়াগনোসিস হয়, তার উচিত হবে প্রতিনিয়ত চিকিৎসক যেভাবে বলেন সেভাবে তার সঙ্গে যোগাযোগ রাখা এবং সেভাবে চলা এবং সেভাবে সেটাকে মনিটর করা। তো অনেক ধন্যবাদ। আমি সেটাই বলতে চাচ্ছি যে ট্রিটমেন্টে যাওয়ার আগে, ট্রিটমেন্ট তো আসলেই সেটা আমরা শুনবো, এই যে আপনি ডায়েটের কথা বললেন, এই ডায়েটের মধ্যে অনেকগুলো বিষয় থাকে। আপনি মেডিটেরিয়ান ডায়েটের কথা বলছিলেন, সেটা সম্পর্কে যদি একটু ধারণা দেন, এবং ওভারঅল কি ধরনের ডায়েট বাংলাদেশের উপযোগী বা আমাদের এখানকার যারা বাংলাদেশি আছেন তাদের উপযোগী। বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার খাই, আমরা বিভিন্ন ধরনের ভোজ্য তেল ব্যবহার করি, বাটার ব্যবহার করি। তো এগুলো নিয়ে যদি একটু মানে প্র্যাকটিক্যাল একটা আলোচনা করেন যে আসলে এই ক্ষেত্রে কি কি জিনিসগুলি আমাদের অ্যাভয়েড করা উচিত বা কি কি জিনিসগুলি করা উচিত। আচ্ছা, সো যেই ডায়েটটা সবচেয়ে বেশি দেখা গেছে যে ফ্যাটি লিভারকে ইমপ্রুভ করে সেটা হলো মেডিটেরেনিয়ান ডায়েট। সো মেডিটেরেনিয়ান ডায়েটটা ওরা ফোকাস করে ধরেন লেস ফ্যাট আর লেস সুইট, এটা হলো বটম লাইন। হ্যাঁ, সো লেস ফ্যাট মানে কি, ধরেন দিস গুড ফ্যাট অ্যান্ড ব্যাড ফ্যাট। হ্যাঁ, সো ধরেন আমরা অনেক কিছু খাই, অনেক কিছু কনজিউম করি যেখানে গুড ফ্যাট আছে আর ব্যাড ফ্যাট আছে। ধরেন স্যাচুরেটেড ফ্যাট ইজ ব্যাড, হ্যাঁ, সো ধরেন আনস্যাচুরেটেড ফ্যাট ইজ গুড। তারপর ধরেন ওমেগা 3 ইজ গুড, বাট আবার ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ওগুলো আবার ব্যাড। তো আমরা ধরেন অনেক সময় সো ফ্যাটি মেডিটেরিয়ান ডায়েটটা আসলে কি, এখানে ধরেন আপনার লিন প্রোটিন খেতে বলতেছে, তারপর
তারপর লেগুম বাড়িতে বলতেছে, ধরেন মনে করেন আমরা ডাল, তারপর বিনস, হ্যাঁ এগুলো লেগুম। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ধরেন ব্রকলি, স্পিনাচ, এগুলো আর কি মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে পড়ে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তারপরে ধরেন ফ্যাটি ফ্যাট ধরেন নাটস থেকে আসে, হ্যাঁ, সো নাটস ইজ গুড। এখান থেকে ধরেন যে ফ্যাটটা সেটা হলো গুড ফ্যাট। আর যেটা কুকিং এর ব্যাপারে যেটা আপনি বললেন, সেটা ধরেন আমরা অনেক সময় মনে করি ধরেন ভেজিটেবল অয়েল, হ্যাঁ এটা তো ভেজিটেবল, তাহলে তো খুব ভালো হবে, কিন্তু ভেজিটেবল অয়েল হলো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, হ্যাঁ। কারণ এখানে ধরেন ওমেগা 6, ওমেগা 8 এগুলো বেশি। তারপরে ধরেন আপনার কি বলে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি। সো নর্মালি যেটা বেটার আমাদের সবার জন্য, আর ফ্যাটি লিভার যাদের আছে স্পেশালি তাদের জন্য, সেটা হলো ধরেন অলিভ অয়েল, হ্যাঁ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ওটা ভালো। তারপরে ধরেন অ্যাভোকাডো অয়েল, হ্যাঁ, সো ওগুলা ভালো। বাট আমাদের যেটা অ্যাভয়েড করতে হবে সে বাটার, তারপরে ঘি, তারপরে ধরেন ভেজিটেবল অয়েল, ধরেন কর্ন অয়েল, তারপর সানফ্লাওয়ার অয়েল, তারপর সয়াবিন অয়েল, এগুলো সবগুলোই খুবই খারাপ অ্যান্ড ক্ষতিকারক আমাদের লিভারের জন্য। আসলে মানে খুব সুন্দরভাবে বলছিলেন। আমার মনে হয় যে এত চমৎকার ভাবে আপনি বললেন, আমার মনে হয় যে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে কোন তেলটা খেতে হবে, কোন তেলটা আপনি রান্নায় ব্যবহার করবেন। এবং উনি খুব সুন্দরভাবে বললেন যে সবগুলো তেলের নামই উনি উল্লেখ করলেন, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অনেক ধন্যবাদ ডক্টর নিয়াজ। আমরা একটু চিকিৎসা বিষয়ে কথা বলি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের হাতে 3-4 মিনিট সময় আছে। তো আপনি যদি খুব সংক্ষেপে এবার চিকিৎসা সম্পর্কে একটা ধারণা দেন। যখন ফ্যাটি লিভার হয়েই গেল, আপনি কিছুটা বলেছেন, এক্সারসাইজের কথা বলে ফেলেছেন, খাবার দাবারের কথা বলেছেন, কিন্তু বাকি কি চিকিৎসা আছে? না, বাকি ধরেন যেটা আসলে মেইন জিনিস হলো এক্সারসাইজ। সো ধরেন এক্সারসাইজের মধ্যে আবার অনেক ধরনের এক্সারসাইজ, কোন ধরনের এক্সারসাইজ অনেকের কোশ্চেন থাকতে পারে, এটা বেটার। সো যেটা দেখা গেছে রেজিস্ট্যান্স এক্সারসাইজ ইজ বেটার, এটা অনেক স্টাডিজে দেখা গেছে। রেজিস্ট্যান্স এক্সারসাইজ মানে কি, ধরেন আপনার ওয়েট লিফটিং, এগুলা হলো বেটার। আচ্ছা। বাট whatever works, যে ধরেন টোটাল হলো যেটা প্রুভেন, হ্যাঁ, টু হেল্প, সেটা হলো 150 মিনিটস করতে হবে পুরো উইকে। এখন আপনি 3 দিন করতে পারেন এটা 50-50 করে, অথবা আমি যেটা মানুষকে বলি, ধরেন 3 দিন হয়তো 50 মিনিটস একটু বেশি হয়ে যায়, ধরেন অনেকে 5 দিন করতে পারে 30 মিনিট করে, 2 দিন ব্রেক নিল সপ্তাহে। ওটা মডারেট ইন্টেন্সিটি, ধরেন আমি যেটা বলি খুব ফাস্ট পেস ওয়াকিং, হ্যাঁ, যেটা মানে আমরা তো সবাই হাঁটাহাঁটি করি, ধরেন আমরা যদি অনেক ফাস্ট হাঁটি, যেখানে একটু ঘামতেছি, একটু হাঁপাইতেছি, হ্যাঁ, তো ওইটাই হলো মডারেট ইন্টেন্সিটি। অথবা জগিং করা, এটাও ভালো। বা ওয়েট লিফটিং করতে পারলে ওইটা বেটার। আর ডায়েটের মধ্যে যেটা ধরেন অনেক ক্যালোরি রিস্ট্রিকশন ইজ দ্য মেইন থিং, যেটা দেখা যাচ্ছে যে এটা ইমপ্রুভ করে। ধরেন যদি কি বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে তাহলে আরো বেটার। হ্যাঁ, ওইটাতে দেখা গেছে এটা আরো সাকসেস রেট আরো ভালো। ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে ধরেন মানে একটা রুল আছে 16-8, মানে হলো ধরেন আপনি 16 ঘন্টা ফাস্টিং করবেন আর 8 ঘন্টা খাবেন। 8 ঘন্টার মধ্যে ওই যেগুলো বললাম যে হেলথি খাবারগুলো, ধরেন মেডিটেরিয়ান, বাট 16 ঘন্টা আপনি ফাস্টিং করবেন। সো অনলি থিং অ্যালাউড হলো ধরেন পানি জাতীয় জিনিস, ক্লিয়ার যেগুলো আছে, অথবা কফি, ব্ল্যাক কফি, এগুলা। আর ব্ল্যাক কফি অলসো দেখা গেছে যে ব্ল্যাক কফি খেলে এটা ধরেন আপনার লিভার এনজাইম গুলো একটু বেটার করে। তারপর অনেক কিছু স্টাডিজ দেখা গেছে যে অ্যাসপ্রিন খেলেও ধরেন বেটার করে। আর এখন নতুন অনেক ধরনের ওষুধ আসছে যেগুলো ওয়েট লস মেডিকেশন, যেটা ডায়াবেটিসে হেল্প করে, আবার ওয়েট লসেও হেল্প করে। এগুলো অনেক সময় অ্যাপ্রুভ হয় না ইন্স্যুরেন্স থেকে, বাট ওগুলো হ্যাভ শোন যে ওগুলো ইমপ্রুভ করে ফ্যাটি লিভারে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে ভাইটামিন ই এর কথা শুনি, বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেগুলো কি হেল্পফুল কিনা? হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে লিভার এনজাইমটা ইমপ্রুভ করছে। ভাইটামিন ই অন দ্য আদার হ্যান্ড ধরেন ওইটা কিছু জায়গায় দেখা গেছে যেটা ইমপ্রুভ করছে, আবার কিছু জায়গায় দেখা গেছে এটা আবার অ্যাডভার্স এফেক্টও আছে। ধরেন অনেক সময় ইটস লিঙ্ক টু ধরেন প্রস্টেট ক্যান্সার, এগুলো তো দেখা গেছে। সো ইটস নট আ ভেরি কমন প্র্যাকটিস এখন। আগে এরকম দিয়ে আমরা চেষ্টা করছি, বাট এটার এখন ক্লিনিক্যালি প্রুভেন কিছু পায় নাই। তারপর ডায়াবেটিক ওষুধের মধ্যে ধরেন পায়োগ্লিডাজোন একটু দেখা গেছে একটু হেল্প করে আর কি ফ্যাটি লিভারের জন্য। জি। তো ডক্টর নিয়াজ, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলি, তার প্রশ্নটা নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যাঁ, আমার নাম, আমাকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন।
হ্যাঁ, আমার নাম খোকন দাস, আমি মিশিগান থেকে কথা বলছি। ডক্টর নিয়াজ এইমাত্র বললেন যে আপনার সানফ্লাওয়ার অয়েলটা খারাপ, তারপর কর্ন অয়েল গুলো খারাপ। তাহলে কুকিং অয়েল হিসাবে আমরা কি ইউজ করতে পারি? কারণ আমরা তো কুকিং অয়েল হিসাবে আমরা কি ইউজ করতে পারি, কিন্তু আমরা তো মানে অলিভ অয়েল তো আর কুকিং অয়েল হিসাবে ইউজ করা যায় না। না, ঠিক আছে। তো আমরা দেশি খাবার যেগুলা খাই আসলে ওটা একটুখানি ডিফিকাল্ট। আপনার পয়েন্টটা রাইট। ধরেন আপনার অলিভ অয়েলটা দিয়ে করা যায় না, তারপরে বাট আপনি অ্যাভোকাডো অয়েল ওগুলো ট্রাই করে দেখতে পারেন। বাট ধরেন ভেজিটেবল অয়েল যদি ইউজ করেন, অথবা ধরেন ক্যানোলা অয়েল অ্যাকচুয়ালি গুড। হ্যাঁ, ওইটা আমি বলতে ভুলে গেছি। ক্যানোলা অয়েল ইজ গুড, বাট কর্ন অয়েল ইজ নট গুড। হ্যাঁ, তো আপনি যদি তেল ইউজ করতে হয় তাহলে ক্যানোলা অয়েলটা একটু ট্রাই করতে পারেন। ধরেন যদি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলি সেটা মনে করেন অলিভ অয়েলটা সবচেয়ে ভালো, তারপর ধরেন অ্যাভোকাডো অয়েল ভালো, তারপর ক্যানোলা অয়েলটা মোটামুটি ভালো। ক্যানোলা অয়েল দিয়ে যদি আপনি কুকিং করেন দ্যাটস ভেরি গুড। ওটা তো সাফিসিয়েন্ট। বাট সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, ভেজিটেবল অয়েল, কর্ন অয়েল, কোকোনাট অয়েল এগুলা নট গুড। তো অনেক ধন্যবাদ ডাক্তার নিয়াজ। আমার মনে হয় যে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই বিষয় ফ্যাটি লিভার নিয়ে, এবং ফ্যাটি লিভারের পরিণতি কি কি ধরনের, কিভাবে হয়, কি কি জটিলতা, এবং খাবার দাবার কিভাবে প্রতিরোধ করা যায়, সবকিছু আমরা শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই আজকের এই একটা প্রাণবন্ত আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ওয়ালাইকুম সালাম। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করেছি ফ্যাটি লিভার নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আমার মনে হয় যে আলোচনা হয়েছে এটি যদি আপনারা অনুসরণ করেন, এই আলোচনা থেকে যেটি কিছুটা হলে অনুসরণ করেন এবং যদি সচেতন হন ফ্যাটি লিভার সম্পর্কে, তাহলে আমার মনে হয় যে আমাদের আজকের এই চেষ্টা আমরা সফল মনে করব, আমাদের এই প্রয়াসকে আমরা সফল মনে করব, এবং আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, একটা কথা বলে রাখি যাওয়ার আগে, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু ইউটিউবে রেকর্ডকৃত অবস্থায় থাকবে, আপনারা সেখানেও দেখে নিতে পারেন, এবং সেখানে থেকে কিন্তু একই রকম তথ্য, যেই তথ্যগুলো আজকে বলা হয়েছে, যারা মিস করেছেন তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।